বন্ধুগণ, আজ আমি আপনাদের খুব সুন্দর পরিবেশে থাকা একটি মন্দির আশ্রমের সন্ধান দেব, যেখানে গেলে আপনাদের মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। এই রাস্তাটাই হলো মন্দিরে যাওয়ার রাস্তা। বুঝতে পারছেন? খুব সুন্দর লাগবে আপনাদের। এই মালা গাঁথা চলছে ভগবানের বিগ্রহে পরাবার জন্য। এই মন্দির আশ্রমে আসলে আপনারা অপূর্ব সুন্দর ভগবানের বিগ্রহ তো দর্শন করতে পারবেনই, তার সাথে সাথে মন্দিরটা গ্রাম্য পরিবেশে অবস্থিত। সেই সব পরিবেশ দেখেও আপনাদের মন প্রাণ দুটোই হবে শান্ত। এই আশ্রমে রয়েছে দুপুরের সুস্বাদু ভোগ প্রসাদের ব্যবস্থা এবং রয়েছে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা। নমস্কার বন্ধুরা, তো আমি আজকে আপনাদের নিয়ে চলে আসব চারিদিকে গাছপালায় মোড়া অপূর্ব সুন্দর একটা মন্দিরে। এই মন্দির আপনাদের মন একদম জয় করে নেবে। আমার চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন, একদম গাছপালায় মোড়া, একদম চারিদিকে গাছপালা, আর মাঝখানেই রয়েছে আজকের আমাদের গন্তব্য। আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি প্রভুপাদ 108 শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত গোস্বামী ঠাকুর প্রতিষ্ঠিত শ্রী একায়ন গৌড়ীয় মঠে। এই মঠ কোথায়, আপনারা কিভাবে আসতে পারবেন, সমস্ত তথ্য তো দেবই। তাছাড়াও এই মঠের কি ইতিহাস আছে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুগণ, অপূর্ব সুন্দর জায়গা। আমার প্রত্যেক মঠ মন্দিরের জায়গাই খুবই ভালো লাগে, তবে এই মঠের জায়গাটি আরো সুন্দর, কারণ চারিদিকে সম্পূর্ণ গাছপালায় মোড়া। খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই অপূর্ব সুন্দর মঠটি। বন্ধুগণ, এই মঠটি কোথায়, আপনারা কিভাবে আসবেন, এখানে দুপুরের প্রসাদের ব্যবস্থা কিন্তু আছে, এটা আমি আগে থেকে আপনাদের বলে দিলাম। এবং এখানে আমি প্রসাদও পাবো এবং এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। তো নদিয়া জেলার অপূর্ব সুন্দর জায়গায় রয়েছে এই অপূর্ব সুন্দর মঠটি। বন্ধুগণ, ভিডিওটি পুরোটা দেখার আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। আর যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলুন শুরু করছি আরো একটি গ্রাম্য পরিবেশের মঠের ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগে। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। বন্ধুগণ, এই একায়ন গৌড়ীয় মঠ আপনারা কিভাবে আসবেন? যারা শিয়ালদার দিক থেকে আসবেন, আপনাদের ধরতে হবে শিয়ালদা গেদে লোকাল এবং নামতে হবে বগুলা স্টেশনে। হাওড়া হুগলির দিক থেকে আসলে ব্যান্ডেল হয়ে নৈহাটি আসতে হবে, সেখান থেকে আবার গেদে লোকাল আপনারা ধরতে পারেন এবং বগুলা স্টেশনে চলে আসতে পারেন। রানাঘাট থেকেও বগুলা যাওয়ার অনেক ট্রেন কিন্তু রয়েছে। আমরাও ট্রেন ধরে চলে আসলাম বগুলা স্টেশনে। ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিল। এখান থেকে মাঝখান থেকেই বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে এবং এখান থেকে অটো ধরতে হবে। 15 টাকার বিনিময়ে আপনারা চলে আসবেন হাঁসখালি বাস স্ট্যান্ড। হাঁসখালি বাস স্ট্যান্ডে এসেই ডান দিকে দেখুন, এখানে আর একটা রাস্তা আছে। এখানে অটো থেকে নেমে আপনাদের টোটো ধরতে হবে এবং বলতে হবে কালীবাজার গৌড়ীয় মঠে যাব, তাহলেই হবে। এখানেও টোটো ভাড়া 15 টাকা। তো আমরা চলে আসলাম কালীবাজার গৌড়ীয় মঠ, এখানে লেখাই রয়েছে। এরকম দুটো তোরণ আপনারা পাবেন। এই রাস্তা ধরেই আপনাদের একটুখানি পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে। চলুন আমার সাথে। একদিকে বসত বাড়ি, একদিকে কৃষকদের ক্ষেত, তার মাঝখান থেকেই আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম মঠের উদ্দেশ্যে। তো এই রাস্তা ধরে আমরা একটুখানি হেঁটে চলে আসলাম মেন রোড থেকে, আর পৌঁছে গেলাম মন্দিরের প্রধান তোরণের সামনে। এটাই হলো আজকে আমাদের গন্তব্য। ভেতরে গিয়েও আপনাদের দেখাবো। প্রধান তোরণটি 3টি চূড়া বিশিষ্ট এবং মাঝের চূড়ায় একটি শঙ্খের চিহ্ন আপনারা কিন্তু আসলে দেখতে পাবেন। এবার সোজা মন্দির গেট ধরে আমরা ভেতরে প্রবেশ করে যাচ্ছি। বন্ধুগণ, এই যে হলো মন্দিরের প্রধান গেট, আর এই সোজাই হলো আজকের আমাদের গন্তব্য। এবং আশেপাশের জায়গাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর গাছপালায় মোড়া। খালি দেখতে থাকুন, আপনাদের চোখ জুড়িয়ে যাবে। একদম গাছপালায় মোড়া গ্রাম বাংলার অপূর্ব পরিবেশে রয়েছে এই মঠটি। চলুন এই সুন্দর পথ ধরে আমরা ধীরে ধীরে মঠের মধ্যে প্রবেশ করছি। মঠে প্রবেশ করার মূল গেটের দুধারে সুন্দর পাতাবাহারি গাছে সুন্দরভাবে সাজানো কিন্তু রয়েছে। এই মঠটি অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে
এই মঠটি আজকে আপনাদের সম্পূর্ণ আমি কিন্তু দর্শন করাবো। পৌঁছে গেলাম মূল মঠে। নদিয়া জেলার বগুলা স্টেশন থেকে কিছু দূরেই রয়েছে এই শ্রী একায়ন গৌড়ীয় মঠ। এই একায়ন গৌড়ীয় মঠে আমি এবার প্রবেশ করছি। আপনারা চারিদিকটা তো দেখছেনই, খুবই ভালো লাগছে। আপনারাও যখন আসবেন দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এই গ্রাম্য পথ ধরে আমি হেঁটে আসলাম। পথটা একবার দেখুন, খুব সুন্দর লাগছে। এই পথ ধরেই আমি হেঁটে আসলাম। হেঁটে এসে এই সামনেই রয়েছে শ্রী একায়ন গৌড়ীয় মঠ। এই একায়ন গৌড়ীয় মঠে আপনারা যখন আসবেন এবং প্রবেশ করেই ডান দিকে হাত মুখ ধোয়ার একটা জায়গা পাবেন। আপনারা এসেই এখানে আগে হাত মুখটা নিজেদের ধুয়ে নেবেন। আর এই সোজাই রয়েছে আজকে আমাদের মঠ। আর এই বাঁ দিকে আপনারা কিন্তু টোটাল 5টি গম্বুজ দেওয়া রয়েছে। এটা হলো একটি তুলসী মঞ্চ এনাদের। এই সামনে রয়েছে তুলসী মঞ্চ, যেটা গেরুয়া কালারের। নিচে রয়েছে সাদা কালারের মার্বেল দিয়ে বাঁধানো একটি বেদি। এই যে আমাদের তুলসী মহারানী রয়েছেন ওপরে। আর এই সামনে গাছপালা, ছোট ছোট ফুল গাছ খুব সুন্দরভাবে সাজানো। আর এই পাশেও একটা মন্দির হচ্ছে, সেটাও আমি আপনাদের দেখাবো। টোটাল 5টি চূড়া বিশিষ্ট এই একায়ন গৌড়ীয় মঠ। পুরো মন্দির এবং চূড়ার কালার হলো গেরুয়া, এবং ওপরে রয়েছে টোটাল 5টি ধ্বজা, এবং সেগুলো সোনালী বর্ণের। এই সামনে যে মন্দিরটা রয়েছে এটা একটি শিব মন্দির তৈরি হচ্ছে। বাবা মহাদেব এখানে বিরাজ করবেন। চলে এসেছি শ্রী একায়ন গৌড়ীয় মঠের একদম ছাদে। এখান থেকে আপনারা মূল মন্দিরের চূড়া এখান থেকে কিন্তু দর্শন করতে পারবেন, যেটা আমি নিচে থেকে আপনাদের দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মন্দিরের ওপর থেকে আপনাদের পুরো মন্দিরের চারিদিকটা দেখাচ্ছি। ওই সামনে অবধি রয়েছে এই মন্দিরের সীমানা। আর এই জায়গায় মন্দিরে ভগবানের ভোগের জন্য বিভিন্ন যেসব সবজি, সেগুলো কিন্তু এখানে চাষ করা হয়। এই মন্দিরের নিচ থেকে এবং ছাদে আসলে এখানে রয়েছে প্রকাণ্ড এক সবেদা গাছ। এই সবেদা গাছে যেসব সবেদা হয় সেগুলো কিন্তু ভগবানের মধ্যে, ভক্তদের মধ্যে দেওয়া হয় প্রসাদ হিসাবে। এখানে ছোট ছোট কটা সবেদাও হয়ে রয়েছে। অনেক সবেদা কিন্তু এই গাছে হয়ে রয়েছে। এই দেখুন এখানে একটা রয়েছে, অনেকগুলো সবেদা হয়ে রয়েছে, কিন্তু এগুলো ছোট ছোট। এই সবেদা গাছ, বিভিন্ন পাখি এখানে বাসা বেঁধেছে এবং সুন্দর কিচিরমিচির শব্দ আপনারা আসলে কিন্তু এখানে শুনতে পাবেন। এই যে হলো মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। আমরা একটু পরে মন্দির আপনাদের দেখাবো। ততক্ষণ এই সামনে থেকে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। আপনারা মঠে প্রবেশ করেই একদম মন্দিরে ঢুকেই বাঁদিকে আপনারা দেখতে পাবেন মূল মন্দিরের প্রবেশের যে দুয়ার রয়েছে, 4টি এখানে কিন্তু পিলার রয়েছে। এই সোজাই আপনাদের কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। তাছাড়াও পিছনে আরো একটি মন্দিরে প্রবেশ করার কিন্তু গেট রয়েছে। এই যে আমরা এবার প্রবেশ করছি শ্রী একায়ন গৌড়ীয় মঠ। প্রভুপাদ 108 শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রতিষ্ঠিত এই একায়ন গৌড়ীয় মঠে। এই একায়ন গৌড়ীয় মঠে প্রবেশ করেই এখানে রয়েছে একটা বাইরের চত্বর। এখানটাও খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, এবং এখানে যে পিলারগুলো রয়েছে এই একায়ন গৌড়ীয় মঠের নির্মাণ কল্পে যেসব ভক্তগণ বিভিন্ন অর্থ সাহায্য করেছেন তাদের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই সামনেই রয়েছে এই মঠের রথযাত্রার অনুষ্ঠানও এই মঠে খুব সুন্দরভাবে পালন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই যে একটি রথও রয়েছে, এবং এখানেও যেমন বললাম এই পাশে আরেকটি গেট রয়েছে এখানে মূল মন্দিরে প্রবেশ করার। এখানেও উপরে লেখা রয়েছে প্রভুপাদ 108 শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ভজন কুঠির। এখান থেকেও আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। তো ভজন কুঠিরে আপনাদের নিয়ে যাব, তার আগে একটুখানি সামনের দিকটা আমি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এ পাশে রয়েছে এই মঠের গোশালা। মঠের গোশালায় এবার আমরা প্রবেশ করছি। এখানে সব গোমাতা গোপিতাগণ এখানে থাকেন। এই যে সবাই বসে আছেন। এর পাশে বিচুলি জমা করা রয়েছে এনাদের
খাবার আর কি। আর এই যে সবাই বসে আছেন, এই মঠের এটাই হলো গোশালা। এটি হলো মঠের চারিদিকের পরিবেশ। খুব শান্ত স্নিগ্ধ পরিবেশে রয়েছে এই শ্রী একায়ন গৌড়ীয় মঠটি। এবং এদিকে রয়েছে এই মঠের গোশালা, আর এদিকে ভগবানের জন্য যে ভোগ তৈরি হয়, এখানে রয়েছে ভোগের ঘর। বন্ধুগণ, এটা হলো এই মঠের যে ভোগ ঘর, সেটি হলো এখানে ভোগ ঘর। এখানে ভগবান এবং ভক্তদের জন্য ভোগ প্রসাদ এখানে তৈরি করা হয়। এখানে ভোগের ঘর রয়েছে। আর ভোগের ঘর থেকে একটুখানি এগেলেই এখানে কিন্তু বড় বড় অনেক উনান রয়েছে। বড় বড় উনানে যখন এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, তখন কিন্তু এই উনানগুলো কাজে লাগানো হয় ভক্তদের জন্য ভোগ এবং ভগবানের জন্য ভোগ তৈরি করা হয়। এই মঠের প্রধান উৎসবের সময় এখানে দেখুন বড় একটি কিন্তু কড়াই রয়েছে। এখানে খিচুড়ি প্রসাদ তৈরি করা হয় এবং পাশে যে চৌবাচ্চার মতো করা রয়েছে সেখানে কিন্তু রাখা হয়। তখন এগুলো সব একদম পরিষ্কার করে ফেলা হয়। এই যে হলো মঠের রান্নাঘর যেটাকে বলে। আর এখানে রয়েছে টুকটাক বাসনপত্র। তো মঠে এসে এনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার নাম শিবানী বিশ্বাস। আচ্ছা, এখানেই বাড়ি, মঠের কাছেই। আচ্ছা। আমাদের এখানকার কাজ এই ভগবানের সেবায় যেসব লাগে, সবজি আমান্য করা, বাসন মাজা, ফুল তোলা, মালা গাঁথা, ঝাড় দেওয়া। আমাদের এখানে মঠে যত নিম্ন কাজ হবে সেটা ততই তাদের স্বীকৃতিটা বেশি হয়। আচ্ছা। পায়খানা পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, বাসন ধোয়া, ঝাড় দেওয়া, এগুলোতে বেশি স্বীকৃতি। মানে ভোগ প্রসাদ যে তৈরি করেন সেই মাতাজি আলাদা? মাতাজি আলাদা। আচ্ছা। রান্না করেন যেটা, আমাদের সবজি আমান্য করে দিই, ধুয়ে দিই। আচ্ছা। এখানে কি কি অনুষ্ঠান হয় মাতাজি? অনুষ্ঠান এখানে সব মানে অন্নপ্রাশন, জন্মদিন, শ্রাদ্ধ, বছর, অনেকে বলে না যে 8 বছর পরে বছর কি, এগুলো দিবসী সব রকমের হয়। আর মন্দিরের কি অনুষ্ঠান হয়? মন্দিরে তো আপনার নিত্যানন্দ ত্রয়োদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, তারপরে এই সব ভগবানের যে সবই হয় এখানে। আচ্ছা। আর এই করোনার পরের থেকে মানে মঠে একটা অন্যরকমের আইটেম হয়েছে। সেটা কি, আগে তো এইগুলো হতোই, এইসব সেবাগুলো হতো, অনুষ্ঠান কারো হয়তো বাড়িতে অসুবিধা, বিয়ে টিয়ে মানে আমিষ যারা খায় না তাদের জন্য আলাদা এখানে প্রসাদ হয়, একটা টাকা ধরে দেয়, প্রসাদ হয় এখানে। তারপরে জন্মদিন, তারপরে সাত সমন্তন্ন মেয়েদের, সব রকমের অনুষ্ঠান হয়। কিন্তু করোনার পরের থেকে এখানে একটা হয়েছে কি, ওই বাড়িতে অসুবিধা, হোম ডেলিভারি চাই। আচ্ছা। আমার 200 কি 500 কি 100 এরকম 50 যেমন হয় তেমন একটা টাকা ধরে দেয় মহারাজকে, আর এরকম রান্না করে এই যে সব জিনিস করতে এতে করে হোম ডেলিভারি যায়। আচ্ছা, সেই অনুষ্ঠানে আপনারা এগুলো করেন। মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে? মন্দির সকালবেলা তো ভোরবেলা 4টে, মানে ওটা হচ্ছে মঙ্গল আরতি, সকালে 4টে খোলা হয়, মঙ্গল আরতি হয়। তারপরে 8টা সাড়ে 8টার মধ্যে আবার ভগবানের সেবা হয়, অন্ন। তারপরে আবার 12টার মধ্যে দুপুরের ভোগ। তারপর আবার বিকেল 4টে ফল মিষ্টি দিয়ে ভোগ হয়। তখন বিকেল আবার খোলা হয়, মানে 12টায় ভোগ লাগিয়ে ভগবানকে শয়নে রাখা হয়। তারপর আবার 4টে খোলা হয়। তারপরে খোলা থাকলো, পরে আবার ওই রাত্রেবেলা 8টার সময় আবার ভোগ হয়, রুটি, সবজি, মিষ্টি, দুধ এইসব দিয়ে ভোগ হয়। তারপরে শয়নে দিয়ে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, এই ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটা পুরো চারিপাশে ঘেরা, সব ফুল গাছ। এখানেও ছিল সব ওই ফুল লাগায়, গাঁদা ফুলের টাইমটা, গাঁদা ফুল, তারপরে এটা কি বলে কি সব ওই ভুলে গেছি নাম, বাটি, ওইসব হয়। আর এগুলো সব চারিপাশে সব ফুল গাছ। আর ওই সামনে একটা সমাধি দেখতে পাচ্ছি, ওটা একটা প্রভুর মানে একটা মহারাজের সমাধি। আচ্ছা, এখানে সমাধি দেওয়া হয়েছে। দেহ রেখেছিলেন, ওনার ইচ্ছা এখানে দেহ রাখবে, এখানে সমাধি দেবে তাই। আর ওটা গোশালা,
হ্যাঁ, গোশালাটা আমি দেখিয়েছি। আর এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে ভজন কুঠি। ভজন কুঠি, ভক্তি বিনোদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভজন কুঠি। একটু ভজন কুঠিয়ে নিয়ে চলো আমাদের। হ্যাঁ, এইটা পুরোটা এই মন্দিরের পুরো এরিয়াটাই হচ্ছে নীলকুঠি ছিলেন আগে। হুম, হ্যাঁ, মানে সেই সাহেবদের আমলে নীলকুঠি, ইংরেজদের আমলে ইংরেজদের আমলে ছিল। নীলকুঠি ছিলেন। আচ্ছা, তারপরে এটা মঠ তারপরে এটা, হ্যাঁ, আর এই যে ভক্তি সিদ্ধান্ত 108 সরস্বতী গোস্বামী ঠাকুরের ভজন কুঠি, এখানে উনি ভজন করতেন। আচ্ছা, চলো দেখি একটু ভজন কুঠিরে। তো বন্ধুগণ, এবার আমরা ভজন কুঠিরে প্রবেশ করছি গোস্বামী মহারাজের। সব রকমের পুঁথি। এই ভজন আচ্ছা। কুঠিরটাই অফিস ঘর। হ্যাঁ। এই এখানে মানে এটা এটা ভজন কুটিরটাই ভেতরটা এখানটা। ভজন কুঠির ভেতরে, হ্যাঁ, এটা হলো এটা অফিস হচ্ছে ঘর। অফিস ঘর, মহারাজ বসেন এখানে। আচ্ছা, মহারাজ এখানটা বসে। মহারাজটা এখন নেই। আচ্ছা, আর এইটা এগুলো? এগুলো সব মঠেরই বই। আচ্ছা, এই মঠেরই বই এখানে। হ্যাঁ। মানে যদি কোনো দর্শক বা হ্যাঁ। কেউ আসেন, হুম। তারা এসে এই বই পড়তে পড়তে চায়, পারে। হ্যাঁ পড়তে পারে। অনেকে এটা বিক্রিও হয়, নিতে এখান পারে, থেকে বিক্রিও হয়। ইচ্ছা থাকলে নিতে পারেন। এই ওপরে বিভিন্ন বাবাজিদের এখানে কিন্তু ফটো রয়েছে। হ্যাঁ, ওইগুলো তো এই যে যে ছয় গোস্বামী বলে না, হুম হুম হুম। সেই ছয় গোসাই। ওই যে, এই যে এখানে, তাই তো? হ্যাঁ, এই যে ছয় গোস্বামীদের এখানে কিন্তু ফটো এখানে ফ্রেম আকারে বাঁধানো রয়েছে ভজন কুটিরের একদম সামনে। তো আমরা এবার ভজন কুটিরে প্রবেশ করছি। বোতল রাখা তো এই সোজা আসলেই এখানে রয়েছে গোস্বামী ঠাকুরের ভজন কুটির। এই পুরোটাই ভজন কুটির রয়েছে, তাই তো? হুম। এই পাশেই রয়েছে মূল মন্দির। হ্যাঁ, ওইটা পাশেরটা মূল মঠ, মূল মন্দির। চলো একটু মূল পরে মন্দিরে যাবো। হয়েছে ওটা পরে। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। এই পুরোটাই হলো এই মন্দিরের নাট মন্দির চত্বর, অনেকটা বড় জায়গা জুড়ে। এই যে মহারাজদের হচ্ছে গুরুদেব। আচ্ছা, এই মহারাজের গুরুদেব গুরুদেব, ইনি হ্যাঁ। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। ইনি হচ্ছে গুরুদেব। আর ইনি হলো সরস্বতী গোস্বামী ঠাকুরেরও গুরুদেব, তাই তো? গুরুদেব, হ্যাঁ। আচ্ছা, এই দুজনের মহারাজদের ফটো ফ্রেম আকারে রয়েছে। এখানে পাঠ হয়। আচ্ছা, এইখানেই পাঠ হয়। সকালবেলা বিকালবেলা এখানে বসে পাঠ করেন। আগে ছিলেন ওই যে যেখানে দেখালাম ওইখানে গৌরহরি একা ছিলেন, হ্যাঁ। আচ্ছা, পরে রাধাকৃষ্ণ, এই মহারাজ আসার পরে এইটা পরে করেছে, করে রাধাকৃষ্ণকে এখানে নিয়ে আসছে। হরে কৃষ্ণ। এবার আপনারা ভগবান দর্শন করুন। ডান দিকে গৌরহরি, বাঁ দিকে রাধাকৃষ্ণ। আচ্ছা, নিচে দুজন আছেন, গদাধর নিত্যানন্দ। রাধাকৃষ্ণর মিলন রূপ হচ্ছে গৌর। গৌরহরি, হ্যাঁ। আচ্ছা, মানে এখানে সেই দুই হিসাবে দেহই এক পূজিত আত্মা, হয়। দুই দেহই এক আত্মা। আচ্ছা, আর বৃন্দাদেবী আছেন, বৃন্দাদেবী আছে। আর হচ্ছে ছয় গোসাই। নিচে ছয় গোস্বামী রয়েছেন। এই যে হলো এই মঠের মূল মন্দিরের ভগবানের মূর্তি রয়েছে। মায়াপুরেও এত বড় ইয়ে নেই, রাধাকৃষ্ণ গৌরহরি এত বড় বিগ্রহ নেই আমাদের এই গৌর হরির রাধাকৃষ্ণজির মিলিত রূপ হলো গৌর হরি। গৌরহরি। দুই আত্মা এক প্রাণ, এক প্রাণ, দুই সেই মানে হিসাবে দুই আত্মা না, দুই দেহ এক আত্মা। দুই দেহ এক আত্মা, এই হিসাবে এখানে পূজিত হন। শ্রী একায়ন গৌড়ীয় মঠে এটা হলো সম্পূর্ণ নাট মন্দির চত্বর, খুব সুন্দর করে সাজানো। উপরে রয়েছে পাখার ব্যবস্থা, ভক্তরা যখন আসবেন এখানে বসে কিছুক্ষণ কিন্তু বিশ্রামও নিতে পারবেন। গরমে সেরকম অসুবিধা হবে না। গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছপালায় মোড়া, খুব সুন্দর লাগবে জায়গাটি। অবশ্যই আপনারা কিন্তু একদিন এসে ঘুরে যাবেন। তো এই মূল গর্ভগৃহের সামনেই রয়েছে প্রণামী বক্স। এখানে আপনারা চাইলে প্রণামী বা দক্ষিণা এখানে কিন্তু দিতে পারবেন। আর এই মন্দিরটি আপনারা চাইলে প্রদক্ষিণও করতে পারেন। সোনালী বর্ণের খুব সুন্দরভাবে সাজানো রয়েছে টাইলস দিয়ে। এইভাবে আপনারা চাইলে কিন্তু প্রদক্ষিণ করতে পারেন। বন্ধুগণ, ভোর 4টের সময় খুলে এই মন্দির কিন্তু 12টায় বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় তার মানে হলো এখানে 12টার সময় ভোগ প্রসাদ মানে ভোগ আরতি করা হয় আর কি। সেই টাইমে মন্দির বন্ধ করে ভোগ প্রসাদ ভগবানের কাছে নিবেদন করা হয়। তারপর ভোগ আরতি হয় এবং তারপর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হয়। তারপর মন্দির কিন্তু বন্ধ হয়
আবার 4টের সময় খুলে রাত 9টায় কিন্তু এই মন্দির বন্ধ হয়। বন্ধুগণ, আপনারা চাইলে এই মন্দিরে এসে কিন্তু দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা এখানে থাকতেও পারবেন 2-1 জন। তো আমি নিচে দেখুন একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা অন্তত একদিন আগে এনাদের কিন্তু ফোন করে একটু জানিয়ে দেবেন যে আপনারা কতজন আসছেন। নির্দিষ্ট কোনো প্রসাদের মূল্য কিন্তু নেই, আপনাদের যা মন চায় দক্ষিণে হিসাবে প্রণামী বক্সে আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে বা দিয়ে দিতে পারেন, আপনাদের যা মন চায় তাই দিতে পারেন। বেলা 12টা বাজতে যাচ্ছে, এবার আমরা মন্দিরের মধ্যে নাট মন্দিরের সেখানে যাব এবং ভোগ আরতি হবে, ভোগ প্রসাদ ভগবানের কাছে নিবেদন হবে, সেটা আপনাদের দেখাবো। ভোগ আরতিও একটু দেখানোর চেষ্টা করব। চলুন এবার নিচে যাওয়া যাক। ভগবানের কাছে ভোগ প্রসাদ নিবেদন হবে, তার জন্যই সব তৈরি হচ্ছেন মহারাজরা, তো সেটা আপনাদের দেখাবো। মহারাজ ভোগ নিয়ে আসছেন, ভগবানের কাছে নিবেদন করবেন, তারপর পর্দা দিয়ে দেবেন এবং তারপরে ভোগ আরতি হবে, সেগুলো আপনাদের দেখাবো। পর্দা দিয়ে দিলেন, এবার ভোগ প্রসাদ নিবেদন করে আরতির সময় আবার দেখা হচ্ছে। বন্ধুগণ, এবার ভোগ আরতি দর্শনের পরে এই মঠের একটু ইতিহাস সম্বন্ধে আপনাদের আমি জানাচ্ছি। প্রাক্তন চৈতন্য মঠাচার্য ত্রিদণ্ডী স্বামী ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের নগণ্যতম শিষ্য সুভগ দাসাধিকারী। আমি এখন মায়াপুর চৈতন্য মঠের অন্যতম শাখা শ্রী একায়ন গৌরী মঠ হাঁসখালিতে অবস্থিত হয়েছে। এই হাঁসখালির মঠের কিছু বৃত্তান্ত বলতেছে। প্রবাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতা যখন পুরীতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন তার নাম ছিল কেদারনাথ দত্ত। পরবর্তীকালে ওনার নাম হয় ভক্তিবিনোদ ঠাকুর। উনি একদিন পদ্মপুরাণ পড়িতে পড়িতে পাইলেন যে উৎকলে পুরুষোত্তমাৎ, অর্থাৎ উৎকল প্রদেশ অর্থাৎ পুরীতে একজন মহাপুরুষ আবির্ভূত হবেন। সেই পুরুষ পৃথিবীর সমস্ত পৃথিবী বিয়া এই মহাপ্রভুর বাণী যে পৃথিবীতে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এই বাণী প্রচার করে বিগ্রহ তৈরি করছেন এবং প্রভুপাদকে নিয়ে জয়পুরে একজন শেঠ এই বিগ্রহ তৈরি করার জয়পুরে অনুমতি দিয়েছেন এবং প্রভুপাদকে স্বপ্নে দেখাচ্ছেন যে আপনি এখানে চান এই বিগ্রহ নিয়ে আসবেন মায়াপুর চৈতন্য মঠে স্থাপন। সেই বিগ্রহের নাম হলেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী। তারপর তিনি এই প্রভুপাদের অন্যতম শিষ্ট প্রভুপাদ পৃষ্ঠ শ্রী ভক্তিবিলাস তীর্থ মহারাজ অর্থাৎ কুঞ্জ বিহারী বাবু, যিনি রাইটার্স বিল্ডিং এর পাশেই ওই জেপিওতে জেনারেল পোস্ট অফিসে চাকরি করতেন, প্রভুপাদের হরিকথায় সন্তুষ্ট হয়ে তিনি প্রভুপাদের আশ্রয় গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি কলকাতার সেই শ্যামবাজারের এখানে বিরাট এক মন্দির তৈরি করছেন, এটার নাম হলে বাগবাজার গৌরী মঠ। এই বাগবাজার গৌরী মঠ থেকে কয়েক বছরে তিনি পৃথিবীর বা ভারতের অন্যান্য বাইরে 64টা মঠ স্থাপন করছেন। আজকে থেকে প্রায় 98 বছর আগে প্রভুপাদ এই হাঁসখালিতে একায়ন গৌরী মঠ স্থাপন করেন।
এই মঠটা আগে ছিল ব্রিটিশ পিরিয়ডে নীলকুঠির, ব্রিটিশদের ব্যবসা কেন্দ্র। আমাদের এই মঠটা হইলে শ্রী মায়াপুর চৈতন্যের অন্যতম একটা শাখা মঠ। এখানে যাত্রীদের থাকার ব্যবস্থাও আছে এবং প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে। সেটা প্রসাদ পাইতে হইলে আগের দিন বলতে হবে। এবং এখানে আমাদের এই গৌরীয় মঠের, চৈতন্য মঠের যে গুরু নির্ণয়, এটা হলেন অনেক সন্ন্যাসী থাকবেন এবং আমাদের মঠের বহু শাখা আছে। এর ভিতরে একজন হবেন আচার্যদেব, গুরুদেব। কিন্তু আমাদের এই মঠের বিভিন্ন সমস্যার জন্য এই গুরুদেব, সঠিক গুরুদেব এখন পর্যন্ত নির্বাচিত হন না। কিন্তু যিনি মঠের চৈতন্য মঠের যিনি ইনচার্জ, তিনি দিতেছেন এবং অন্যান্য শাখা মঠের যারা দায়িত্বে আছেন তারা হরিনাম দিতেছেন, অর্থাৎ মহামন্ত্র আর পঞ্চদত্ত আর মহামন্ত্র দিতেছেন। এরা পঞ্চম এই যে দীক্ষা উপনয়ন এটা দিচ্ছেন না। আচ্ছা, এখানে থাকতে সাধারণ যাত্রীদের কেমন কি খরচা হবে, ভোগের জন্য কি খরচা হবে যদি বলে দেন? না, এটা করলে আচ্ছা, এটা যেমন সে দুইজন একজন যাত্রী হবে, এদের জন্য কোনো পয়সা নেই। বন্ধুগণ, আপনাদের এই একায়ন গৌড়ীয় মঠের ভোগ আরতি দর্শন করালাম এবং একায়ন গৌড়ীয় মঠের যে ইতিহাস আছে তাও কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভোগ আরতি তো হয়ে গেল, এবার আমরা ভোগের প্রসাদ গ্রহণ করব এবং আপনাদের দেখাবো এখানে দুপুরের ভোগের প্রসাদে আমাদের কি কি দিয়েছে। তো বন্ধুগণ, আজকে আপনাদের শ্রী একায়ন গৌড়ীয় মঠ সম্বন্ধে আপনাদের কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম। এই মঠ কটা থেকে কটা অবধি খোলা থাকে, ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, থাকার কি ব্যবস্থা রয়েছে, আমি ভোগ প্রসাদ গ্রহণ করেও আপনাদের কিন্তু দেখালাম। তো বন্ধুগণ, এই মঠে অবশ্যই একটা দিন আপনারা এসে কিন্তু ঘুরে যাবেন। তার আগে নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু এখানে একটু ফোন করে জানিয়ে দেবেন আপনারা কতজন আসছেন, কারণ আমাদের প্রসাদের ব্যবস্থা করার একটা ব্যাপার থাকে। তো এই মঠের ইতিহাসও আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিলাম। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের কিন্তু রিপ্লাই দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা মঠ মন্দিরে ভিডিও দেখতে পছন্দ করেন তাদের মধ্যে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন। তো বন্ধুগণ, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। বগুড়ার শ্রী একায়ন গৌড়ীয় মঠ থেকে আমি জয়ন্ত, টাটা।